শেঠ নবরত্নবাবু তার স্ত্রী রূপাদেবী ও 7 মেয়ে ইলা, রত্না, সৃষ্টি, মধু, জুহি, ঋতু ও শোভার সঙ্গে বসন্তপুর নামক গ্রামে বসবাস করতেন। নবরত্নবাবুর 12 পিঢ়ি ধরে এই গ্রামে বাস। তারা গ্রামের খুব বিখ্যাত একটি পরিবার হিসেবে গণ্য হতেন। এর পেছনে মূলত দুটি কারণ ছিল। প্রথমটি ছিল তার পরিবারের প্রচুর সম্পত্তি, আর দ্বিতীয় কারণটি ছিল একটু অদ্ভুত ধরনের। এই পরিবারে কোনো বাবার যদি একাধিক মেয়ে সন্তান হতো, তাহলে তাদেরকে একটিমাত্র বরের হাতেই সম্প্রদান করতে হতো। এই নিয়মটি তাদের 12 পিঢ়ি ধরেই চলে আসছিল। এতদিন কেউ এই নিয়মের বিরোধিতাও করতে সাহস পায়নি। তবে নবরত্নবাবুর মেয়েরা কলেজে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়েছিল। তারা বাবার মুখের উপরে তর্ক না করলেও এই ধরনের অদ্ভুত নিয়মের একেবারেই বিরোধী ছিল। এমনই একদিন রত্নার এক বান্ধবী রুমির সঙ্গে রত্না কথাবার্তা বলছিল। তখন রুমি বলে, এটা কি ধরনের অদ্ভুত নিয়ম রত্না? আমি দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, এরকম নিয়ম কিন্তু আমি কোনো জায়গাতেই দেখিনি। আর তাছাড়া কোনো ছেলে কেনই বা রাজি হবে বলতো একটি পরিবারের এতগুলো মেয়ের সঙ্গে একসঙ্গে বিয়ে করার জন্য? এটা আমার পরিবারের বড়দেরকে কে বোঝাবে? তুই তো জানিস বাবা কত রাগী। বাবার সামনে তো আমরা ঠিকভাবে কথাও বলতে পারি না, আর এই বিষয়ে আলোচনা করার মতো সাহস আমাদের কারোরই নেই। তবে আমি জানি যে আমাদের 7 বোনের কেউই চায় না যে আমাদের সাথেও এরকম হোক। এই তোরা কাকিমার সাথে কথা বল, উনি না হয় কাকুকে বোঝাবেন। না রে রুমি, ব্যাপারটা অত সহজ নয়। মা তো আমাদের সমস্যা জানেন, কিন্তু তিনি বাবা, জেঠু কারোর সামনে এ নিয়ে কথা বলতে চান না। আগেরবারে জেঠুর 2 মেয়ের বিয়ের সময় মা বিরোধিতা করতে গিয়েছিলেন, তখন কেউ আমার মায়ের সাথ দেয়নি। তাই এবারেও সেরকম কিছু করে লাভ হবে না। আমার তো ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে, তোরা ওই পরিবেশে কি করে দিনরাত থাকিস বলতো? এবার আমি বুঝতে পেরেছি তুই কেন এতদিন ধরে বিপ্লবকে ফিরিয়ে দিচ্ছিলিস। রুমি, তুই এই বিষয় নিয়ে কিন্তু কারোর সামনে কিছু বলিস না। কলেজে অন্য কেউ জানতে পারলে সবাই আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে। শুধু পারলে বিপ্লবকে আমার সমস্যাটা জানাস, আশা করি ও বুঝে যাবে, আর অন্য কোনো মেয়েকে বিয়ে করে জীবনে এগিয়ে যাবে। এরপর রত্না ও রুমি ক্লাসের মধ্যে চলে যায়। একদিন নবরত্নবাবু গ্রামের ঘটক মশাইকে ডেকে পাঠান এবং তার হাতে একতোড়া নোটের বান্ডিল দেন, যেটা নিয়ে ঘটক মশাইয়ের মুখ হাসি হাসি হয়ে যায়। এরপর নবরত্নবাবু বলেন, আরে ঘটক মশাই, আপনার কাজ কত দূর এগোলো বলুন। এই তো সেটজি, খোঁজ খবর চলছে। আসলে সত্যি কথা বলতে গেলে আপনাদের এই অদ্ভুত নিয়মের জন্য ছেলেপক্ষ মোটেই রাজি হচ্ছে না। তবে আপনাদের কাজ আমি চালিয়ে যাচ্ছি। কোনো না কোনো একটা ব্যবস্থা, মানে পাত্র আমি খুঁজেই ছাড়বো। আচ্ছা ঠিক আছে, এটা আমার জন্য যথেষ্ট। আপনি যদি এরকম পাত্র খুঁজে বার করতে পারেন, তাহলে আপনি যত টাকা পারিশ্রমিক চাইবেন আমি দিতে রাজি আছি। নবরত্নবাবুর কথা শুনে ঘটক মশাই আবার উৎফুল্ল হয়ে পড়েন এবং মনে মনে বলেন, ভালো একটা সোনার ডিমের মুরগি পাওয়া গেছে। এইভাবে যতদিন পারি সেট ব্যাটার কাছ থেকে টাকা পয়সা সব আদায় করে নেব। যেমন পাগল মানুষ আর তেমন পাগল নিয়ম। আরে ঘটক মশাই, কি চিন্তায় ডুবে গেলেন? মানে আমি একটা পাত্রের কথা ভাবছিলাম, আজকে গিয়ে আমি কথা বলি। যদি সম্ভব হয় এ সপ্তাহের মধ্যেই আমি সঙ্গে করে এখানে নিয়ে আসবো। আরে এরকম হলে তো খুবই ভালো হয়। আপনি যত তাড়াতাড়ি সম্ভব পাত্রীকে রাজি করে আসুন, তারপর আমি বাকি ব্যাপারটা দেখে নিচ্ছি। আচ্ছা বাবা কি বুঝতে পারে না? আজ 2 বছর থেকে তাকে বোকা বানানোর চেষ্টা করছে। প্রতি 2-3 সপ্তাহ ছাড়া এসে 1 বান্ডিল করে টাকা নিয়ে উধাও হয়ে যায়, আবার 2-3 সপ্তাহ পরে এসে টাকা নিয়ে যায়। কাজের কাজ তো কিছুই করে না। আরে ঘটকদের কাজ তো ওটাই। ওরা এভাবে মানুষকে ঠকিয়ে টাকা রোজগার করতে পারলেই ওদের হলো। তাছাড়া ঘটককে দোষ দিয়ে বা কি হবে? যে কোনো মানুষের পক্ষে এরকম পাত্র খোঁজা অসম্ভব। কেউ জেনে শুনে কেন এই কুয়োতে ঝাঁপ দিতে যাবে বলতো? ঠিক এমন সময় তাদের মা রূপা দেবী সেখানে আসেন এবং বলেন, কি হলো, তোর এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে সময় নষ্ট করছিস কেন? কলেজে যাবি না? আচ্ছা মা, তুমি তো বাবাকে বোঝাতে পারো যে বাবা যেন এই পাগলামোটা ছেড়ে দেয়। এ ধরনের অদ্ভুত নিয়ম কেউ মানতে রাজি হবে? লোক শুনলে হাসাহাসি করবে। আগেকার যুগে যা হয়েছে হয়েছে, এখন কি এই নিয়ম নিয়ে আঁকড়ে ধরে থাকলে হবে? আমি সবকিছুই জানি মা। আজ 30 বছর ধরে আমি এই সংসারে আছি। আমি তো আসার পর থেকেই এই নিয়মের বিরোধিতা করে যাচ্ছি। বাড়ির সবাইকে অনেক বুঝিয়েছিলাম। এমনকি আমি তোর বড় জেঠুর 2 মেয়ের বিয়ের সময় 3 দিন না খেয়ে অনশন করেছিলাম, কিন্তু কেউ আমার কথা শোনেনি। কেন মা, কেউ শোনেনি কেন? এই নিয়ম না মানলে নাকি এই পরিবারের অকল্যাণ হবে। সবাই বলে এই নিয়ম ভাঙলে পরবর্তী পুত্র সন্তানের ভাগ্যে দোষ চলে আসে। যা, এ তো অদ্ভুত ধরনের কুসংস্কার এদের মনে বাসা বেঁধে আছে। এসব কি সম্ভব? সম্ভব অসম্ভব এ তো আমি জানি না বাপু, তবে সেবারে আমার উচিত শিক্ষা হয়েছিল। তাই আমি এ ব্যাপারে আর কোনো রকমের ইচ্ছা অনিচ্ছা প্রকাশ করি না। আমি চাই তোরা নিজেদের পায়ে দাঁড়া আর নিজেদের জীবন নিজেদের মতো করে বাঁচ।
মায়ের কথা শুনে মেয়েরা তাকে জড়িয়ে ধরে। রত্না ছাড়া নবরত্নবাবুর বাকি মেয়েরা পুষ্পল, রবি, সমর, অজয়, প্রকাশ ও মাধবকে ভালোবাসতো। তবে তারা কেউই এ বিষয়ে বাড়িতে কোনো কথা বলতো না। একদিন পুষ্পল এবং ইলা একটি নদীর ধারে বেড়াতে যায়। তখন পুষ্পল ইলাকে বলে, ইলা, আমার মা খুবই অসুস্থ। কাল সন্ধ্যাবেলা আমাকে বাড়িতে ডেকে বলেছে আমার যদি কোনো মেয়েকে পছন্দ থাকে তাহলে যেন আমি বাড়িতে জানাই। তারা চায় এ মাসের মধ্যেই আমার বিয়েটা হয়ে যাক। মায়ের এই অবস্থা, ওনার তো একটু রেস্টের দরকার। আমি তোমার কথা বুঝতে পারছি পুষ্পল, আমি নিজেও তোমার সাথে বিয়ে করতে চাই, কিন্তু আমি বাড়িতে এ বিষয়ে কিভাবে বলবো বলো তো? চাপ? কিসের চাপ? তুমি কিসের জন্য ভয় পাচ্ছ? আমাদের পরিবার যথেষ্ট উচ্চশিক্ষিত পরিবার। আমার বাবা একজন নামকরা ডাক্তার, আর আমার মা তো স্কুল টিচার ছিলেন। আর তাছাড়া আমি তো ইঞ্জিনিয়ারিং কলেজে প্রফেসর। তোমার কি মনে হচ্ছে এইরকম পরিবার কি তোমার বাবা রিজেক্ট করে দেবে? আসলে ব্যাপারটা এরকম নয় পুষ্পল। আমাদের পরিবারের আসল সত্যটা জানলে তুমি হয়তো আমাকে ছেড়েই চলে যাবে। এ কথা বলে ইলা কান্নাকাটি শুরু করে। তখন পুষ্পল তার চোখে জল মুছিয়ে তাকে বোঝাতে বোঝাতে বলে, দেখো ইলা, আমি কোনো বাচ্চা ছেলে না। এই সমস্ত ব্যাপার দেখে আমি তোমায় ছেড়ে চলে যাব। তোমাকে আমি সত্যিকারে ভালোবাসি। তোমার কি সমস্যা তুমি আমাকে একবার খুলে বলো, দেখাই যাক না যদি এই সমস্যার কোনো সমাধান পাই কিনা। শেষমেশ ইলা পুষ্পলকে সমস্ত কথা খুলে বলে। সবকিছু শুনে পুষ্পল অবাক হয়ে যায়। সে নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না যে তার পরিবারে এরকম অদ্ভুত নিয়মকানুন মানা হয়। ইলার পরিবারের সবকিছু শুনে যখন পুষ্পল চুপ করে থাকে, তখন ইলা বলে, দেখলে তো, আমি তোমায় বলেছিলাম তো, আসল সত্যিটা জানার পর আমার প্রতি ভালোবাসা আর থাকবে না। চুপ করো ইলা, আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করছি, তাই জন্যই আমি কিছু বলছি না। আমাকে কিছুক্ষণ ভাবতে দাও। কিছুক্ষণ পর পুষ্পল ইলাকে বলে, ইলা, তুমি আজকে বাড়িতে গিয়ে তোমার বাবাকে আমার সম্পর্কে সবই বলো, আর এটাও বলবে আমি তোমাদের সমস্ত শর্ত মানতেও রাজি আছি। তবে হ্যাঁ, আমি তোমাদের বাড়িতে যাওয়ার আগে তোমার সব বোনেদের সঙ্গে কথা বলতে চাই। তুমি কিন্তু এই বিষয়ে আমাকে একটু সাহায্য করবে, তারপর আমি কি করার করছি। পুষ্পলের কথা শুনে ইলা অবাক হয়ে যায়, কিন্তু সে পুষ্পলকে ভরসা করত। তাই কোনো প্রশ্ন না করে তার মতামতে সম্মতি জানিয়ে বাড়ি ফিরে আসে। সেদিন রাতে ইলা তার বাবাকে পুষ্পল সম্পর্কে বলে। সবকিছু শুনে নবরত্নবাবু খুশি হয়ে যান এবং তিনি পরের দিন পুষ্পলকে তাদের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানান। এরপর ইলা পুষ্পলকে ফোন করে এবং তার বাবার মতামত জানায়। পরের দিন পুষ্পল তার এক বন্ধুকে পুরোহিত সাজিয়ে নবরত্নবাবুর বাড়িতে নিয়ে গিয়ে উপস্থিত হয়। কথাবার্তা হওয়ার পর পুষ্পল নবরত্নবাবুকে বলে, কাকাবাবু, ইনি হচ্ছেন আমাদের বাড়ির কুল পুরোহিত। আমাদের বাড়িতে সমস্ত দেখাশোনা থেকে বিয়ে পর্যন্ত সবই ইনিই করেন। তাই আমার বিয়েতে আপনাদের তরফ থেকে কোনো পুরোহিত লাগবে না, ইনি বিয়ের সমস্ত দায়িত্ব নেবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এতে করে আমার কোনো প্রবলেম নেই। তাহলে পুরোহিত মশাই 5 থেকে দিনক্ষণ ঠিক করলেই তো হয়। শুভস্ত্র শীঘ্রই, কি বলো? হা হা হা। আরে হ্যাঁ, সেটা বটেই। তা বলছিলাম, আর কয়েকদিন পরে একটা শুভ লগ্ন আছে। তবে একটা কথা, ওই বিয়েতে বেশি লোকজন আর জাঁকজমক করলে চলবে না। 5 অনুসারে জাঁকজমক করলে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। তা বললে কি করে হয়? আমার মেয়েদের বিয়ে বহুদিনের স্বপ্ন। আমি এক বিদ্যমান মানুষ, এইভাবে সোজাসাপটা বিয়ে সম্পূর্ণ কিভাবে করি বলুন তো? আরে এতে ভাবার কি আছে? আপনি এখন সিম্পল ভাবে বিয়ে দিয়ে দিন, পরে না হলে অনুষ্ঠান করবেন, কি বলুন? তাই না হলে হবে। আপনারা যখন বলছেন তাহলে সেরকম ভাবেই বাড়ির লোকজন থেকেই বিয়ে সম্পূর্ণ হবে। 8 দিন পর নবরত্নবাবু 7 মেয়ের বিয়ে পুষ্পলের সাথে হয়ে যায়। পুরোহিত মশাইয়ের কথা অনুসারে বিয়ের কিছুক্ষণের মধ্যেই তার 7 মেয়ের বিদায় হয়। পুষ্পল, পুরোহিত মশাই এবং ইলা ও তার 6 বোন একটি গাড়িতে করে গ্রামে নদীর ধারে একটি মন্দিরে এসে উপস্থিত হয়। সেখানে গাড়ি থেকে নেমে তারা দেখে তাদের 5 বোনের জন্য রবি, সমর, অজয়, প্রকাশ ও মাধব বিয়ের পোশাকে দাঁড়িয়ে আছে। এ কি, এরা কারা? এদেরকে তো ঠিক চিনলাম না। ইলা, আমি তোমাদের পরিচয় করিয়ে দিই। ইলা, এরা হলো রবি, সমর, অজয়, প্রকাশ আর মাধব, তোমার 5 বোনের হবু স্বামী। সেদিন আমি তোমার বোনেদের সঙ্গে কথা বলে এদের কাছেই গিয়েছিলাম। এতদিন ধরে আমরা একটা প্ল্যান করেছিলাম, আজকে এই মন্দিরে আমাদের আসল বিয়ে হবে। আসল বিয়ে মানে? আমাদের বিয়ে হয়নি? ইলার কথায় পণ্ডিত মশাই সহ অর্থাৎ পুষ্পলের বন্ধুও হেসে ওঠে। শুধু রত্ন একটু মনমরা হয়েছিল। পণ্ডিত মশাই তার সামনে গিয়ে তার চোখ থেকে মোটা ফ্রেমের চশমা এবং নকল দাড়িগোপ সব খুলে ফেলে। এর ফলে তার আসল চেহারা রত্নার সামনে চলে আসে, যা দেখে রত্না অবাক হয়ে যায়, কারণ সেটি আর অন্য কেউ ছিল না, সেটি বিপ্লব ছিল। বিপ্লব রত্নার কাছে এসে বলে, রুমি, আমি তোমার পরিবার ব্যাপারে সবকিছুই জানি।
তাই জন্যই তো আমি এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি। আমি জানি রুমি, তুমি আমাকে ভালোবাসো, তোমার চোখে আমার ভালোবাসা দেখেছি। এবার তুমি বলো তুমি কি করতে চাও। বিপ্লবের কথা শুনে রত্নার চোখে জল চলে আসে, কারণ সে সত্যি সত্যি বিপ্লবকে খুব পছন্দ করত। এরপর তারা 7 বোন তাদের পছন্দের 7 ছেলের সঙ্গে মন্দিরে বিয়ে করে। এদিকে তারা যখন বিয়ে করছিল তখন ঘটক মশাই মন্দিরের পাশ থেকে যাচ্ছিলেন। একসঙ্গে 7টি বিয়ে দেখে তিনি কৌতূহলবশত মন্দিরে যান এবং সেখানে নবরত্নবাবুর মেয়েদেরকে দেখে অবাক হয়ে যান। তিনি বুঝতে পারেন যে তারা তাদের বাবার অনুমতি ছাড়া মন্দিরে বিয়ে করছে। এভাবে তার টাকা রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা দেখে তিনি সঙ্গে সঙ্গে নবরত্নবাবুর বাড়িতে যান এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলেন। সবকিছু শুনে নবরত্নবাবু ভীষণ রেগে যান এবং চিৎকার করে বলেন, গিন্নি কোথায় গেলে? আমার বন্দুকটা বার করো তো। আমি আমার 7 মেয়ের সঙ্গে 7 ছেলেকে এই বেটা পুরোহিতকেও সঙ্গে গুলি করব। নবরত্নবাবুর এরকম চিৎকার শুনে রত্না দেবী বেরিয়ে আসেন এবং বলেন, কি হয়েছে? তুমি এভাবে চেঁচাচ্ছ কেন? আরে এত রাগ করছো কেন? কি হয়েছে সেটা তো বলবে। রাগ কেন করছি তুমি জানতে চাও? আমার 7টা মেয়ে আমাকে বোকা বানিয়ে মন্দিরে গিয়ে 7টা ছেলের সঙ্গে বিয়ে করেছে। তার মানে এখানে যে বিয়েটা হয়েছিল ওটা পুরোপুরি মিথ্যা নাটক ছিল। আমাকে কিনা সবাই মিলে বোকা বানিয়েছে। চুপ করো, তোমাকে কেউ বোকা বানায়নি, বরং তোমরাই এতদিন ধরে এই পরিবারের মেয়েদেরকে বোকা বানিয়ে এসেছো। সেই কোন যুগে তোমার পরিবারের কোনো এক বংশধর এমন অদ্ভুত ধরনের একটা নিয়ম বার করেছিল, মেয়েদের হাত থেকে নিষ্কৃত পেতে চেয়েছিল, আর তোমরা তারপর থেকে এই নিয়মকে পালন করে আসছো। মিথ্যে রটিয়েছো যে এরকম না করলে তোমাদের বংশের পরবর্তী প্রজন্মের সন্তানের অমঙ্গল হবে। এবার আমাকে সত্যি করে বলো তো, বোকা কারা হচ্ছে, তুমি না এই পরিবারের মেয়েরা? রত্না দেবীর এরকম দৃঢ় গলার স্বর দেখে নবরত্নবাবু আর কিছুই বলতে পারেন না। এরপর রত্না দেবী আরো বলেন, আমার মেয়েরা যথেষ্ট শিক্ষিত হয়েছে ওদের নিজেদের পছন্দের পাত্র বেছে নেওয়ার এবং বিয়ে করার স্বাধীনতাও রয়েছে। তাছাড়া ওরা তোমার মুখের উপরে কিছু তো বলতে পারে না, তাই তোমার এই কুসংস্কারের মান রক্ষার্থে এই মিথ্যা নাটক করেছে, আর আমি ওদেরকে পুরোপুরি সমর্থন করি। রত্না দেবী এভাবে বললে নবরত্নবাবু নিজের ভুল বুঝতে পারেন। কিছুক্ষণ পর তার 7 মেয়ে এবং জামাই তার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য আসে। সবাই প্রচন্ড ভয়ে অস্থির ছিল যে নবরত্নবাবু হয়তো তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন বা প্রচন্ড পরিমাণের অসম্মান করবেন, কিন্তু এমন কিছুই হয় না। বরং তিনি তার 7 মেয়ে এবং জামাইকে আন্তরিকতার সঙ্গে আশীর্বাদ করেন এবং বাড়ির ভেতরে নিয়ে আসেন। তাদের বাবার এরকম অদ্ভুত রকমের পরিবর্তন দেখে মেয়েরা অবাক হয়ে যায়। তখন তারা তার মায়ের দিকে তাকায় এবং রত্না দেবী তাদের দিকে তাকিয়ে একটি অর্থপূর্ণ হাসি দেন, যার মানে ছিল যে তিনি তার মেয়েদের এই লড়াইয়ে তাদের সম্পূর্ণভাবে সাহায্য করেছে। সর্বরী দেবী তার 5 মেয়েকে নিয়ে মুকুন্দপুর নামক গ্রামে বাস করতেন। 5 মেয়ের মধ্যে 2 বড় মেয়ে সীতা ও গীতা কালো রঙের ছিল, আর 3 মেয়ে ফর্সা ও দেখতে ভারী সুন্দর। 2 বড় মেয়ের বিয়ে নিয়ে তিনি খুবই চিন্তায় ছিলেন। যেখান থেকেই দেখতে আসতো না কেন কেউই পছন্দ করতো না, কালো রঙের জন্য সবাই মুখ ফিরিয়ে নিত। আর তার 3 ফর্সা মেয়ে তাদের বিয়ের জন্য লোক জোর করত, কিন্তু 2 বড় মেয়ে থাকতে ছোট মেয়েদের বিয়ে কেমন করেই বা দেয়। তাই একদিন দেখতে আসলে, এই যে সর্বরিদি, আমার 5 ছেলে, তার মধ্যে 3 জনের জন্য আপনার 3 মেয়েকে আমার পছন্দ হয়েছে। 3 জনের একসঙ্গে বিয়ে দিয়ে বউ করতে চাই। আপনার মেয়েদের আমার ভারী পছন্দ হয়েছে। দেখুন রঞ্জনা দেবী, আপনার 5 ছেলে, আমারও 5 মেয়ে। 2 মেয়ে কালো, তা কি হয়েছে? আমার 2 মেয়ে ফর্সা 3 মেয়ের থেকেও গুণবতী। আপনি যদি আমার সীতার গীতা 2 কালো মেয়েকে বউ করতে চান, তবে আমি আমার 3 মেয়ে কবিতা, রীতার, অনিতার বিয়ে দেব, না হলে নয়। কারণ আমার বড় মেয়েরা থাকতে বা ছোট মেয়ের বিয়ে দেব? না না না, ওরা তো সুন্দর, ওদের এমনিতে যখন তখন বিয়ে হয়ে যাবে। আপনি কি শর্ত রাখতে চাইছেন নাকি আপনার মেয়ের সঙ্গে আমার 5 ছেলের বিয়ে দিতে হবে? একরকম শর্ত বলতে পারেন। আমি মা হয়ে এটা কেমন করে করতে পারি বলুন তো? বড় 2 মেয়ে থাকতে ছোট মেয়েদের বিয়ে দেব, ওদের মনে কষ্ট হবে না? আমি এটা করতে পারবো না। যদি আপনি আমার শর্তে রাজি থাকেন তাহলে বলুন, আমি বিয়েতে রাজি আছি, আর খুব তাড়াতাড়ি বিয়ে দেব। এরপর রঞ্জনা দেবী শর্তে রাজি হয়ে যায়। এরপর সে তার 5 ছেলের জন্য সর্বরী দেবীর 5 মেয়ের জন্য বিয়ে ঠিক করে ফেলেন। তারপর কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যায়। তারপর 5 বউ বাড়িতে গেলে একসঙ্গে বরণ করতে গিয়ে রঞ্জনা দেবী বলেন, এসো আমার বউয়েরা বাড়িতে প্রবেশ করো। এই আলতার থালায় পা রেখে পায়ের ছাপ দিয়ে ঘরে প্রবেশ করো। সম্পর্ক অনুযায়ী আগে 2 বড় বউ ঢুকবে,
তারপর ছোট বউয়েরা একে একে ঢুকবে, কেমন? আরে মা, সম্পর্কে বড়টা কি হয়েছে? আগে আমার ফর্সা 3 বৌদিকে বরণ করতে হবে, যেহেতু ওরা ফর্সা। আর তোমার কালো বৌদিদের যদি আগে বরণ হয়, তাহলে ওদের কালো রং নিয়ে পা ডোবালে আলতাটাও খারাপ হয়ে যাবে, তখন আমার ফর্সা বৌদিগুলো কালো হয়ে যাবে। আরে আমার কি ইচ্ছা ছিল এই কালো মেয়েদেরকে বউ করার, কিন্তু কি করব, এক প্রকার বাধ্য হয়ে এই শর্ত মানতে হলো আমাকে। সেটাই তো বলি, আমার মা তো কোনোদিনও কালো মেয়েকে বউ করবে না। এবার বুঝতে পারলাম এই কালকুটেগুলো কেন বউ হয়েছে। কালো বলে আমাদেরকে এত কথা শুনতে হবে? আমরা কি মানুষ নয়? আমরা কালো রঙের হতে পারি, কিন্তু আমাদের অনেক গুণ আছে মা, আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন সব। আচ্ছা, আমাদের বুঝি গুণ নেই? মা, আমাদের 3 বোনেরই গুণ আছে। আমার মা আমাদেরকেও কাজ কাম শিখিয়েছে। ও মা, এই তো দেখছি কালো আর ফর্সার মধ্যে দলাদলি চলছে। ভালোই হবে। আমার মনে হয় 5 বোনের মধ্যে সম্পর্ক ভালো নেই। আচ্ছা ঠিক আছে, অত কথা না বলে সব ঘরে প্রবেশ করো, অনেক রাত হয়েছে। কাল সকাল সকাল সব উঠতে হবে, তোমাদের নতুন বউদের অনেক কাজ, সেগুলো সব করতে হবে। নিজেদেরকে রান্না করতে হবে, তারপরে সবাইকে খাওয়াতে হবে। পরের দিন সকালে সীতা আর গীতা দুজনে মিলে স্নান করে পূজা পাঠ সেরে ঘরে সমস্ত ঝাড়ু মোছা করে রান্নার কাজে লেগে যায়। তারপর শাশুড়ি রঞ্জনা দেবী উঠে দেখেন সব একদম চকচক ঝকঝক করছে। দেখে মনে মনে ভাবেন, এ নিশ্চয়ই আমার 3 সুন্দরী বৌমা কবিতা, রীতার, অনিতার কাজ। তা না হলে এত সুন্দর চকচক করবে কেন? ওই কালীর আবার এত চকচক করতে পারে নাকি? মা, আমি আর গীতা মিলে পুজো পাঠ সেরে নিয়ে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, এবার রান্নাঘরে রান্নার কাজ করছি। আচ্ছা ঠিক আছে, চটপট 10 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট রেডি করে নিয়ে এসো তো। আসলে রঞ্জনা দেবী 2 কালো বউকে সহ্যই করতে পারতো না। চোখের সামনে ভালো কোনো কাজ দেখলে তিনি ভাবতেন তার ফর্সা বৌমারাই করেছে, তাই ভালো হলেও চুপ করে নিজেকে সামলে নিয়ে তাদেরকে খাবার অর্ডার দেয়। সীতা এবং গীতা 10 মিনিটের মধ্যে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে চলে আসে। এরপর টেবিলে রঞ্জনা দেবীকে দেন। তখন রঞ্জনা দেবী বলেন, আরে আমার ফর্সা বৌমারা কোথায় গেলে? কবিতা, রীতা, অনিতা, তোমরা তাড়াতাড়ি এদিকে এসো, ব্রেকফাস্ট করবে। কোথায় তোমরা? তোমাদেরকে তো দেখতে পাচ্ছি না। শাশুড়ির ডাক শুনে ফর্সা 3 বউ চটপট ঘুম থেকে উঠে রেডি হয়ে যায় এবং খাবারের টেবিলের সামনে এসে দাঁড়ায়। এই তো আমার সুন্দরী বৌমাদের সকাল সকাল মুখটা দেখলে আমার প্রাণটা একেবারে জুড়ে যায়। এসে বসো, আমাদের সঙ্গে ব্রেকফাস্টটা করে নাও। আর তোমাদের অত ফর্সা সুন্দর সুন্দর হাত পা নিয়ে কাজ কাম করতে হবে না, কাজ কাম করার জন্য তো তোমার 2 কালো বোনই যথেষ্ট। রঞ্জনা দেবী তার 3 ফর্সা বৌমাকে সংসারের কোনো কাজে হাত দিতে দেয় না। সমস্ত কাজ 2 কালো বৌমাকে দিয়েই করান, কারণ তাদেরকে 2 চোখে সহ্যই করতে পারতেন না। তাই সীতা আর গীতা সারাদিন মুখ বুজে সমস্ত সংসারের কাজ করে। তার উপর আবার রঞ্জনা দেবীর খুব কেয়ার করে। একদিন তার 3 বৌমা মিলে রঞ্জনা দেবীকে প্রশ্ন করেন, আচ্ছা মা, এত বড় রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকি, এই বাড়ি কার নামে আছে? আপনার নামে নাকি আপনার 5 ছেলের নামে? কেন বৌমা, হঠাৎ আমার সুন্দরী বৌমাদের মনে এই প্রশ্ন জাগলো কেন? আমার স্বামী চলে যাওয়ার পর সমস্ত বিষয় সম্পত্তির মালিক এখন আমি। ও আচ্ছা, এই ব্যাপার। আমাদেরকে আবার বলছে অত কথা জানার দরকার নেই, তোমার অবর্তমানে আমরা 3 বোনই সম্পত্তির মালিক হব। এরপর কবিতা তার 3 বোনকে ঘরের মধ্যে ডাকে এবং চুক্তি করে কি করে রঞ্জনা দেবীর থেকে সম্পত্তিগুলোকে নেওয়া যায়। তাদের এই কথাগুলো আড়াল থেকে সীতা শুনতে পেয়ে যায় এবং সে অবাক হয়ে যায়। এরপর গীতাকে বলে, ওরা 3 বোনে শাশুড়ি মায়ের নামে কুযুক্তি করছে, আমি পাশ থেকে শুনে এলাম। আমার তো শুনেই অবাক লাগছে যে ওরা আমাদের বোন, ওদের মনে এত পাপ, এত ছোট বোন ওদের। শাশুড়ি মার সম্পত্তি নেবার চেষ্টা করছে ওরা, তাও আবার আমাদের 2 বোনকে ছাড়া। 3 বোনের নামে করে নেবে সব। এ তো খুব বাজে জিনিস। শাশুড়ি মা এত বিশ্বাস করে, এত ভালোবাসে ওদের 3 জনকে, আর ওরা কিনা পিছন দিক থেকে ছুরি মারার চেষ্টা করছে। আমাদের শাশুড়ি মাকে সাবধান করে দিতে হবে, না হলে বড় বিপদ হয়ে যাবে জানিস। আমাদের খুব সাবধানে থাকতে হবে, আর ওদের 3 জনকে সব সময় চোখে চোখে রাখতে হবে, কখন কি বিপদ ঘটিয়ে ফেলবে কে জানে। এভাবেই দেখতে দেখতে তাদের বিয়ে 1 বছর হয়ে যায়। এরপর তারা 3 বোন শাশুড়ি মায়ের কাছে আবদার করে যে তাদের বিবাহ বার্ষিকী করতে হবে। শাশুড়িও ফর্সা 3 বৌমার উপর অন্ধবিশ্বাস হয়ে তাদেরকে বলে, ঠিক আছে বৌমা, তোমাদের কথা মতো তাই হবে, কিন্তু তাই বলে তোমাদের 3 জনের বিবাহ বার্ষিকী হবে
আর বাকি দুজনকেও তো বলতে হবে। 5 জনের একসঙ্গেই হবে, না হলে বিভিন্ন ধরনের গেস্ট আসবে, তারা বিভিন্ন রকমের কথা বলবে, বুঝেছো? এরপর সবাই মিলে বিবাহ বার্ষিকীর তোড়জোড় শুরু করে দেয়। তখন কবিতা বলে, এই বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে আমাদের 3 জনকে বেশি সুন্দর লাগবে। ওই কালো কয়লাদের থেকে আমাদেরকে ভালোভাবে সাজতে হবে, যাতে সব লোক আমাদেরকেই ভালো বলে, আর সব প্রাইজগুলো যেন আমাদেরকেই দেয়, আর ওই কালীদেরকে যেন সবাই অপমান করে। এরপর সব গেস্ট আসতে শুরু করে এবং 3 ফর্সা বৌমাকে দেখে খুব প্রশংসা করে, তাদের হাতে গিফট তুলে দেয় ও সীতা ও গীতাকে নানান ধরনের কটু কথা বলতে শুরু করে। এমনই একজন গেস্ট বলে, আরে রঞ্জনাদি, তোমার 3 বউকে এত সুন্দর দেখতে হলো, আর বাকি 2 বউ কয়লা খনি থেকে নিয়ে এসেছো নাকি? আর 2 বউকে সুন্দর পেলে না? কি আর বলবো, সবই আমার কপাল। তা না হলে 3টে বউ সুন্দর হলো, বাকি 2টো ছেলের বউ সুন্দর করতে পারলাম না। ভাগ্যের ফের, না হলে এরকম হয়। এ কথা বলতে বলতে হঠাৎ করে রঞ্জনা দেবী সিঁড়ি থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায় এবং তাড়াতাড়ি করে তার 2 কালো বৌমা সীতা আর গীতা তাকে তুলতে যায় এবং গিয়ে দেখে সিঁড়িতে তেল মাখানো রয়েছে। এরপর সীতা বলে, মা, এইসব আপনার ওই 3 ফর্সা বৌমার কাজ, কারণ ওরা আপনার এই বিলাসবহুল বাড়ি ও বিষয় সম্পত্তির মালিক হতে চায়, তাই তো সিঁড়িতে তেল মাখিয়ে রেখেছে, যাতে আপনি পা পিছলে পড়ে গিয়ে মারা যান, তাহলে ওদের স্বপ্নে সফল হয়ে যাবে, সেজন্যই এই কাজ করেছে। যাদেরকে আমি মাথায় করে রেখেছিলাম, যাদের জন্য আমি আমার এই 2 বৌমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিলাম, তারাই কিনা আমাকে মারার জন্য ব্যবস্থা করেছিল। আগে জানলে আমি তোমাদের 3 জনকে গলা টিপে শেষ করে দিতাম। আমার দরকার নেই এরকম বউ, আমি মানুষ চিনতে পারি না, তাই তোমাদের মতো কালসাপকে দুধ কলা খাইয়ে এই ঘরে রেখেছিলাম। মা, আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের ভুল হয়ে গেছে, আর কখনো এরকম কাজ করব না। আপনার সব কথা শুনবো, আপনার বাড়ির সমস্ত কাজ করব, আমাদেরকে ক্ষমা করে দিন প্লিজ। আমরা লোভের বশে সব করে ফেলেছি, এখন বুঝতে পারছি আমরা খুব বড় ভুল কাজ করেছি। ক্ষমা করার মতো কোনো কাজই করোনি তোমরা যে তোমাদেরকে আমি ক্ষমা করে দেব। আমার সামনে থেকে দূর হও তোমরা, তোমাদের ওই মুখ আমি আর দেখবো না। আমার কালো বৌমারাই ভালো, কালো হতে পারে, মনে তোমাদের মতো তো বিষ নেই। আমি চিনতে পারিনি, এটা আমার দোষ যে আমি চিনতে পারিনি কয়লার ভিতরে হিরে থাকে। আমি ভুলে গিয়েছিলাম, তাই হিরে চিনতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও মা, তোমরা দুজনে। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক মা। আপনি গুরুজন, আপনি এভাবে ক্ষমা চাইবেন না। ক্ষমা তো তারা চাইবে যারা অন্যায় করেছে। তোমরা 3 বোনে আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও, আর কোনোদিনও না দেখি তোমাদেরকে আমার বাড়িতে। আমি আমার এই 2 বৌমাকে নিয়েই থাকবো, শিগগিরই বেরিয়ে যাও এক্ষুনি। এরপর অঞ্জনা দেবী তার 3 ফর্সা বউদেরকে বাড়ি থেকে বের করে দেয় এবং 2 কালো বৌমা সীতা আর গীতাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।